আপনার জামাইয়ের প্রেম হইছে, পরকীয়া হইছে হচ্ছে টিকটক থেকে। হ্যাঁ, টিকটক ব্যাপারটা কেমন থেকে। বলেন তো? ব্যাপারটা হইছে তারা টিকটকে মানে আমার স্বামী টিকটক থেকে জড়িয়ে গেছে। কিভাবে জড়াইছে তাও আমি জানি না, কিন্তু যখন আমি জানতে পারছি সে টিকটকে জড়াইছে, তখন আমি এটা নিয়ে রুমে ঝগড়াঝাটি করতাম যে এই টিকটক বাদ দিয়ে দোকানে মনোযোগ দাও, টিকটকের প্রতি আসক্ত হইয়া তোমার দোকানের প্রতি কোনো মনোযোগ নাই, ঠিক আছে। টোটালি মনোযোগ উঠে গেছে। সে দোকানের একটা মাল আনলে সেই মালটা ওইভাবেই ফেলে রাখছে। বেচার টেনশন নাই। হ্যাঁ, বেচার টেনশন নাই, কোনো একটা মাল গোছায় নাই, কোনো একটা মাল সাজায় নাই। মানে একটা দোকান মানে কি সাজানো গোছানো, একটা ব্যবসা মানে কি হিসাব। তাকে আমি মানে এগুলা নিয়ে বলতাম, এগুলা নিয়ে বলাতে সে আমার উপরে বিরক্ত হইতো। এই জিনিসটা আমি পরে বুঝতে পারছি যে এগুলা বলাতে সে আমার উপরে বিরক্ত হইতো। আমি তাকে বলতাম, তুমি এখানে একটা ব্যবসা শুরু করছো, এটা তোমার সাজাইতে হবে, গুছাইতে হবে, পরিষ্কার রাখতে হবে। তারপরে সে একটা লোকও রাখছিল, তার ভাইস্তা, ঠিক আছে, তার চাস্তো ভাইয়ের ছেলে। ও এগুলা জানছে কিন্তু আমাকে বলে নাই। মানে বলে নাই বলতে, পরে যখন জিনিসটা ফ্লাশ হয়েছে তখন সে আস্তে আস্তে বলছে, কিন্তু আমার কাছে ক্লিয়ার করে বলে নাই। সেই ভাইস্তাকে নিয়ে আসলে কী বলবো, মানে বলার মতো আমার কোনো ভাষা নাই। বলেন। ঠিক আছে, তারপর আমি এখানে আসছি অনেক কষ্ট করে। মানে এখানে যে আমি আসতে পারবো তাও আমি ভাবিনি, আমি কল্পনা করিনি। তারপরে ওই ভাইস্তা সব কিছুই জানছে, দেখছে যে চাচা এগুলো করতেছে দোকানের ভিতরে। তারপরে আমার আশেপাশের দোকানদার, আশেপাশের মানুষ আমাকে বলছে, আমি যখন দোকানে যাইতাম তখন আমাকে বলতো, ভাবি ভাইয়ের কী অবস্থা, ভাই দেখি সারাদিন দোকানে মোবাইল নিয়ে বসে থাকে, কারণটা কি? তখনও আমার মাথায় এটা ঢুকে নাই যে সে শুধু টিকটক না, হয়তো বা তার কারোর সাথে রিলেশন হয়েছে। মানে আমি এতটা পরিমাণ বিশ্বাসী ছিলাম যে আমি মানে কল্পনা করি নাই যে যার জন্য আমি এত কিছু করছি, যার ফ্যামিলি থেকে সে আর্থিকভাবে 5 টাকার সাহায্য পায় নাই, আমি নিজের ফ্যামিলি থেকে আমি তাকে সাহায্য করছি, নিজের জমানো ক্যাশ ছিল সেই টাকা দিছি। তারপরে আমার একটা সমিতি আছে, সেখান থেকে তাকে আমি লোন উঠাইয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন দীর্ঘত 7 মাস ধরে সে সেই সমিতির টাকার লোন কাটতেছে না। এখন সে মনে করেন আমার ফ্যামিলি থেকে তাকে আমি 1 লাখ টাকা এনে দিছিলাম, সেটার 70,000 টাকা সে আমাকে এই গত মাসে, এই মাসের 10 তারিখে না কয় তারিখে আপনি 70,000 টাকা দিচ্ছে, কিন্তু লিখিত করে। সে একটা লিখিত করে কাগজে সিগনেচার নিয়ে, আমার দুলাভাই আসছিল, তার 2টা বন্ধু আসছিল, আমার বাসার ম্যানেজারে নিয়ে সাক্ষী রেখে সে দিছে, ঠিক আছে। নেওয়ার সময় তো কোনো সাক্ষী ছিল না, কিন্তু এই যে এত ঝড় গেছে, এত কিছু হয়েছে আমার সাথে, আমি মামলা করতে চাইছিলাম, সে আমাকে মামলা করতে দেয়, আমাকে হুমকি দিছে যদি আমি মামলা করি তাহলে আমার টাকা পয়সা আমাকে দেবে না, ঠিক আছে। যদি আমি মামলায় যাই আমার টাকা পয়সা সে আমাকে দেবে না, আমার টাকা পয়সা দিয়ে সে মামলা চালাইব। এ কারণে আমি মামলায় যাইতে পারিনি, কারণ আমার ফ্যামিলিও গরিব, ঠিক আছে। তারপরেও যথেষ্ট পরিমাণ ধৈর্য ধরে আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করছিলাম যে তুমি যখন একটা বাচ্চার জন্য এত কিছু করছো, ঠিক আছে, তুমি আমাকে 2 বছর টাইম দাও, আমি তোমার কাছে 2 বছর টাইম চাইতেছি, প্রয়োজনে আমি চাকরি করব, চাকরির টাকা দিয়েও যদি আমার চিকিৎসা না হয়, তোমার আমার চিকিৎসার টাকা দিতে হবে না। আমাকে ডাক্তার যখন বলছে যে আপনার চিকিৎসার প্রয়োজন, আপনি ধৈর্য সহকারে চিকিৎসা করেন, তাহলে আপনার বাচ্চা হবে। সে এখন আমাকে অজুহাত দেয় শুধুমাত্র একটা বাচ্চা। আসলে সে যে রিলেশনটা জড়িয়ে গেছে সেটা তার ভিতরে এখন পর্যন্তই কাজ করতেছে না, সে একটা অন্যায় করছে। সে একটা কথাই আমাকে বারবার বলে যে আমার বাচ্চা হবে না, আমি আটকোরা। সে আমাকে অনেক ধরনের কথা বলছে, এবং ওই নারী পর্যন্তই আমাকে বলছে যে ওর সাথে তোর সাথে কোনো সম্পর্ক নাই, এক বিছনায় থাকোস, কেন থাকোস, তোর এত অপমান করে, তারপরেও তুই কিভাবে আসোস, তোর জায়গায় আমি হইলে তো থুতু দিয়ে ফালায় চলে আসতাম। তারপরে আমি বলছি, তাহলে আমার সংসারটা তুই যাই না শুনে কীভাবে ভাঙলি? আমি তো বর্তমানে এখনও তার সাথে আছি, তাহলে তুই কেন ওর সাথে থাকোস, ঠিক আছে। তারপরে সেই মহিলা আমাকে প্রতি উত্তর দিল যে আমি শাকিলকে ভালোবাসি, আমি শাকিলকে চিনি, আর কাউকে চিনি না। মানে আমি আমার চাচা শ্বশুরে তারে দিয়ে কথা বলাইছিলাম, তাকে আমি বুঝের মাধ্যমে অনেক বোঝানোর চেষ্টা করছিলাম, সে বুঝে নাই। তারপরে আমাদের ভিতরে একটা ঝগড়া হয়েছে, মোবাইলে গালাগালি হয়েছে। এখন সে বলে সেই সূত্র, সে গালাগালি, আমি কেন তাকে গালাগালি করছিলাম, তার জন্য নাকি সে আমার স্বামীর সংসার, মানে আমার সংসারে আসছে, আমার স্বামীর সাথে সে সংসার করছে, ঠিক আছে, স্বামী স্ত্রী ছাড়াই। মানে ওটা আলাদা। হ্যাঁ, স্বামী স্ত্রী ছাড়াই।
এর ভিতরে কাহিনী আছে। এটা হলো গত অক্টোবরের আগের মাসের কথা। অক্টোবর মাসের আগের মাসটা কি মাস ভাইয়া? সেপ্টেম্বর। সেপ্টেম্বরের 26 তারিখ, ঠিক আছে। ওই সেপ্টেম্বর মাসে আমার আর আমার স্বামীর ভিতরে অনেক গ্যাঞ্জাম হয় এবং আমি ওই গ্যাঞ্জামের ভিতরে আমি গলায় দড়িও দিছিলাম। আমার বাসার মানুষ আমাকে নামাইছে, বাহ। ঠিক আছে। আমি আত্মহত্যা কেন? করার চেষ্টা করছি, মানে আমার জীবনের আর কিছু নেই। আমি এত কিছু করার পরেও সেই মানুষটা আমি বলছে, এখনও বলে যে আমি তার জন্য নাকি কিচ্ছু করি নাই, ঠিক আছে। আমি নিজের শ্রম দিছি ওই দোকানটার পিছনে, মানে তার পায়ের তলার মাটি শক্ত করতে গিয়ে সে আমার নিজের পায়ের তলার মাটিটা কেড়ে নিচ্ছে। এটা আমি কখনো কল্পনা করি নাই যে সে আমার সাথে এরকম করবে। সে আমাকে বলে যে তোর বাচ্চা হবে না, তুই আমাকে বলিস নাই কেন। মানে মেন কাহিনী হয়েছে যে আমার মেন্সের একটু প্রবলেম ছিল বিয়ের আগে থেকেই। এখন ওই প্রবলেমের কারণে নাকি আমার বাচ্চা হবে না। তার কথা হইল যে আমার বাচ্চা হবেই না, সে ডাইরেক্টই কথা বলে। কিন্তু আমার মেডিকেল রিপোর্টগুলো আমি নিয়ে আসছি আপনাকে দেখানোর জন্য। আমি 4 জায়গায় ডাক্তার দেখিয়েছি রিসেন্টলি। আমি এখানে এই মাসে, গত মাসেও আমি ডাক্তার দেখাইছি। সেখানেও আমাকে ডাক্তার বলছে আপনার বাচ্চা হবে, কিন্তু আপনার ট্রিটমেন্টের প্রয়োজন, ঠিক আছে। এখন সে আমার ট্রিটমেন্ট করাইবে না, ঠিক আছে, ভালো কথা। সে আমাকে রাখবেও না। সে আমাকে সসম্মান মতো সে আমাকে বিদায়ও দিতেছে না, কিন্তু আমাকে শারীরিকভাবেও টর্চার করতেছে। আর মানসিকভাবে তো আমি ডিপ্রেশনে আছি এখন পর্যন্তই। তার কাহিনীগুলো আমি ধৈর্য সহকারে, মানে আমি শুধুমাত্র দেখেই যাচ্ছি, আমার কিচ্ছু করার নাই, ঠিক আছে। সে আমাকে হুমকি দিচ্ছে, সে নারী আমাকে হুমকি দেয় যে তুই মামলায় যা, তুই টাকা পয়সা পাস, মামলায় যা, মামলায় গেলে শাকিল কেন, শাকিলের বাপ টাকা দিবে, এই কথা পর্যন্তই আমাকে বলছে, ঠিক আছে, সেই নারী। তারপরে মনে করেন ওর ফ্যামিলির সাথে কথা বলছি। ওর ফ্যামিলি বলতে ওর হাজব্যান্ডের সাথে কথা বললাম। ওই মহিলার হাজবেন্ড এসব জানে? হ্যাঁ, ওই মহিলার হাজব্যান্ডও সব জানে। বাহ। তা আমি জানি না ওদের সাথে কি রিলেশন, আসলে কি সম্পর্ক আমার জানা নাই। মহিলার হাজব্যান্ডকে সব কিছু জানানোর পরে ওইখানেও কিছুটা গ্যাঞ্জাম হয়েছে। মহিলার হাজব্যান্ড মহিলার মারে দিয়ে আমার সাথে কথা বলাইছে। কথা বলানোর পরে মহিলার মা বলল যে এটা গত কোরবানি ঈদের পরের আর কি কথা, কিন্তু এখানে কাহিনী হয়েছে আমাকে আপনার অক্টোবর মাসের 26 তারিখে যখন আমাদের ভিতরে গ্যাঞ্জাম হয়, আমি যখন সুসাইড করি, অনেক গ্যাঞ্জাম হয় ঢাকা শহর। দেরিতে একটা দোকান আছে, ওই মহল্লার অনেকে আমাদেরকে চিনছে, জানছে বাড্ডার। তারপরে আপনার সে আমাকে অনেক বুঝাইয়া, আমার মা আসে, আমার খালু আসে, যে শাকিল কি হয়েছে যার কারণে নাজমা এই কাজ করছে। তখন আমার স্বামী আমার ফ্যামিলিকে কোনো জব দেয় না, জব না দিয়ে সে চুপচাপ। তখন আমি ক্লিয়ার কাট খুলে বললাম যে এরকম এরকম তার সম্পর্ক। তখন আমার খালু তাকে জিজ্ঞেস করলো যে তুমি কি ওকে রাখবা না রাখবা না, সেটা তুমি আমাদেরকে এখন ক্লিয়ার করে বলে দাও। তখন সে বলতেছে আমি ওকে রাখবো না না রাখবো সেটা আমি এখন বলতে পারবো না, কারণ আপনাদের টাকা পয়সা আমার কাছে, আপনারা আমার কাছে টাকা পয়সা পান, সেই টাকা পয়সা তো আমার দিতে হবে। সেই টাকা পয়সা না দিয়ে তো আর আমি কিছু বলতে পারবো না, ঠিক আছে। আর সে তখনও ক্লিয়ার কাট কোনো কিছু বলে নাই যে সে কী সম্পর্কে জড়াইছে বা কিভাবে জড়াইছে, আমি জানতাম না। বা সে আমাকে এখন পর্যন্তই বলে না যে সে কিভাবে জড়াইছে, কিন্তু তার শ্রোতা ওই একটাই, আমার বাচ্চা হবে না। তারপরে আমি আপনার এই ঝগড়াঝাটির পরে যখন আমি আত্মহত্যা করতে গেলাম, সেই অবস্থায় সে আমার বাসায় আইসা তখনও সে মানুষগুলোর সামনে বলতেছে, মানুষগুলা বলতেছে শাকিল তুমি কি শুরু করছো, যার জন্য আজকে নাজমা এই কাজটা করতে বাধ্য হইল। তখনও সে আমার বাসার মানুষের সামনে বলতেছে দোষ কি আমার একলার, ঠিক আছে। আজকে যদি আমি মরে যেতাম তাহলে হয়তো বা তার আইনের মাধ্যমে শাস্তি সে কম আর বেশি ভোগ করতো, সেটা আমি জানি না। কিন্তু যখন আপনার আমাকে সে দেখে যে না আমাকে সে আর বুঝাইয়া রাখতে পারে না, তখন সে আমাকে অনেক বুঝাইয়া কৌশলে মাধ্যমে সে আমাকে তার বাড়িতে পাঠায় দেয়। তার বাড়ি হলো বরিশাল, ঠিক আছে। সেখানে আমার পাঠায় দেয়। 2 মাসের কথা বলে
সে আমাকে বুঝ দেয় যে যা হবার হয়ে গেছে, তুই চুপ থাক, আমি সব কিছু থেকে বের হয়ে আসব, তুই যে বাড়িতে থাক 2 মাসের জন্য। আমি দোকানও ছেড়ে দিছি, বাসাও ছেড়ে দিছি। তা দোকান ছাড়লে তো মিনিমাম 3 মাস আগে ছাড়তে হয়। তা আপনার যে মাসে ছাড়ছে ওই মাস সহকার আপনার ডিসেম্বরের 1 তারিখে দোকান থেকে সব মালামাল সরাই ফেলছে। তারপরে সে আমাকে বাড়িতে রেখে আসে 26 তারিখে, অক্টোবর মাসের আগের মাসে আর কি, 26 তারিখে রেখে আসে। আবার অক্টোবর মাসের 13-14 তারিখে সে বাড়িতে যায়, 18 দিন পরে বাড়িতে যায়। যাওয়ার পরে সে একদিন বাড়িতে থেকে আবার ঢাকা চলে আসে। ঢাকা চলে আইসা আমার যে বাসা ছিল সেই বাসা চেঞ্জ করছে, এবং বাসা চেঞ্জ করছে রাত্রেবেলা, ভোরবেলা, যাতে ওই বাসার কোনো মানুষ তাকে ট্রেস না করতে পারে সে কোথায় বাসা নিছে। ঠিক আছে, সে বাসা নিছে, কিন্তু আমার কাছে বলছে মেস। আমার খালু গেছে, আমার দুলাভাই গেছে দেখার জন্য, শাকিল কোথায় বাসা নিছে আমাদেরকে দেখাও। সে তাদেরকে বাসা দেখায় নাই। বাসা না দেখাইয়া মানে তাদেরকে তো আর বলতে পারে নাই, কিন্তু আমাকে সে মোবাইলে অনেক বাজে ভাষায় গালাগালি করছে। আমি তখন তার বাড়িতে, আমাকে বাজে ভাষায় গালাগালি করছে। তোর আত্মীয় স্বজন কেন আমার কাছে আসতে পারবো না, আমি কেন তাদেরকে বাসা দেখাইবো, কি দরকার বাসা দেখানোর, আমারে অবিশ্বাস করে এই সেই, কিন্তু কাজটাই সে করছে অবিশ্বাসের। তখন সেই মুহূর্তে সে ওই নারীকে ওই বাসায় আইনা রাখছে যে বাসা নিছে। তখনও তার জামাই আছে? ঠিক আছে, তখন কি এখনও তার জামাই আছে, বর্তমানে তার জামাইয়ের সাথেও তার ডিভোর্স হয় নাই। ঠিক আছে, আর এখন পর্যন্ত আমি যত দূর সূত্র জানতে পারছি, সে আমার স্বামীর সাথে এখন পর্যন্ত মানে তাদের বিয়ে হয় নাই, তারা এভাবেই রিলেশন করতেছে। তার একটা বান্ধবী আছে যার নাম হলো সাথী, সেও টিকটকার, তার বাসা হলো মিরপুর 12 নম্বর। ঠিক আছে, সেখানে এসে থাকে, মানে হয় এই গত 1 সপ্তাহ বা 10 দিন আগেও সে ঢাকা আসছিল। ঠিক আছে, ওই নারী তখন সে 3 দিন বাসায় যায় নাই, সেই নারী নিয়ে ঢাকা শহর ঘুরছে, ভিডিও করছে, সেগুলোও ছাড়ছে। তার টিকটক পেজে সেই নারীকে নিয়ে ছবি, তার ইমো পেজে সেই নারীকে নিয়ে ছবি। ঠিক আছে, তার হোয়াটসঅ্যাপ পেজে তার সেই নারীকে নিয়ে ছবি, তার মোবাইলের গ্যালারিতে সেই নারীর ছবি। আপনি দেখতেছেন ঘুরতে কি? হ্যাঁ, আমি দেখতেছি। মানে এখন 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টায় সে ওই নারীর সাথে মোবাইলে কথা বলে। সে রাত্রে 2টা নাই, 2:30টা আপনার নাই। জামাই কি এখনো আপনার কাছে থাকে? এখন আমার কাছে থাকে, কিন্তু তার সাথে আমার সাথে কোনো সম্পর্কই নাই। আমি তাকে বলছি, ভাই তুমি যা করার কাজ তুমি করছো, আমাকে সসম্মানে তুমি বিদায় দিয়ে দাও, আমি চলে যাই, আমি তোমার কাছ থেকে মুক্তি চাই। এখন সে আমাকে উঠতে বলে, তুই চলে যা, তোরে কি আমি ধরে রাখছি, তুই চলে যা। আমি তো তোরে ধরে রাখি নাই, আমার যাকে ধরার তাকে আমি ধরছি, তার কথা হইলো এটা। এখন সে আমাকে উঠতে বলে চলে যা, বসতে বলে চলে যা। ঠিক আছে, তার কথা হইলো এই একটা। আমার সাথে তার কোনো সম্পর্ক নাই, সে আমাকে ভালো মন্দ কোনো কথাই বলে না। যদি তার গায়ে আমি হাত দিই, সে হাতটা ছুঁড়ে ফেলে দিয়ে, আমি কি তোর গায়ে হাত দিই, তুই কেন আমার গায়ে হাত দিস? ঠিক আছে, কোনো অধিকার আমার নাই। তাহলে তুমি এখন পর্যন্ত কেন ভাই আমাকে বাজায় রাখছো? তুমি এত কিছু যখন করতে পারছো, তাহলে আমাকে সসম্মানে তুমি বিদায় দিয়ে দাও। তোমার কাছে টাকা নাই, তুমি দিতে পারতেছো না, এই অজুহাত দেখাইতেছে। কিন্তু ওই নারীর পিছনেতে এই যে 1টা বছর ধরে তার, আমি জানতে পারছি যখন 1টা বছর হয়ে গেছে, এখন এই 1টা বছরের আগের থেকে ওই নারীর পিছনে সে টাকা ভাঙতেছে। ঠিক আছে, কারণ টাকা যদি না ভাঙতো তাহলে তো আর ওই মহিলা তার পিছনে এইভাবে আসতো না। সঠিক কথাটা তো সঠিক না? এখন যারা দেখতেছে তাদের জন্য যদি আপনার কোনো শিক্ষা থাকে। ঠিক আছে, এখন আমার কথা হলো, আমার সর্বস্ব দিয়ে আমি তাকে ভালোবাসছিলাম। ঠিক আছে, তার ফ্যামিলি আমাকে 2 মাস আটকায় রাখছে। তার বাবা আমাকে এই আশ্বাস দিয়ে বাড়িতে নিছিল যে তুই বাড়িতে আয়, ও যখন তোকে বাড়িতে রেখে, মানে আমি বাড়িতে যাইতে চাইনি, যে না আমি বাড়িতে যাব না, তুমি যখন সমস্যায় পড়ছো আমি বাড়িতে যাব না, আমি প্রয়োজনে চাকরি করব, তোমাকে আমি হেল্প করব। ঠিক আছে, সে বলে আমার চাকরি করার দরকার নেই, আমার বউ দিয়ে আমি চাকরি করাবো না। ঠিক আছে, এই অজুহাত দিয়ে সে আমাকে অনেক, মানে আমি অনেক চেষ্টা করছিলাম ঢাকা থাকার, সে আমাকে ঢাকা রাখে নাই। আমি মনে করেন অক্টোবর নভেম্বর এই 2 মাস তার বাড়িতে ছিলাম। ঠিক আছে,
এই 2 মাসের ভিতরে আমার এমন একটা দিন যায় নাই যে আমি কান্না না করে পার করছি, কারণ আমার তো বিশ্বাস তখনই ভেঙে গেছে যখন আমি জানতে পারছি। ঠিক আছে, তারপরে সে সেই একই কাজটা করলো। 18 দিন পরে আমাকে তো রেখে আসলো, রেখে আসার পরে বাসা চেঞ্জ করে সে আবার 13-14 তারিখে বাড়িতে গেল, গিয়ে একদিন থেকে সে চলে আসছে। চলে আইসা তার বান্ধবী যে সাথী, তার বাসায় ওই নারী উপস্থিত ছিল, সেখান থেকে ওই নারীকে যেখানে রুম নিছে সেই বাসায় এনে রাখছে। এইভাবে তারা মনে হয় 1-1.5 মাস সংসার করছে স্বামী স্ত্রী ছাড়াই। আর গত কোরবানি ঈদে যখন তার বাড়িতে সে বেড়াইতে যায়, সাথী, মিলন, সুমন, ঠিক আছে, এরা টিকটক আইডি থেকেই মানে রুবিনার বন্ধুবান্ধবেরা রুবিনার থেকে আর কি পরিচয় হয় আমার স্বামীর। তো এরা পঞ্চগড় যায় রুবিনার বাড়িতে, সেখানেই তারা ফিজিক্যাল রিলেশন করছে। তার বাড়িতে গিয়েই সেখানেই ফিজিক্যাল রিলেশন হয়ে গেছে তাদের ভিতরে। ঠিক আছে, এর জন্য সে হয়তোবা ওই নারীর কাছে তার সে যে ফিজিক্যাল রিলেশন করছে সেটার কোনো ভিডিও ছিল, সেটা দিয়ে তাকে হয়তোবা সে হুমকি দিছে বা ধমকি দিছে, যে কোনো একটা কারণ ছিল। কারণ সে আমাকে কোনোটাই স্বীকার করে নাই। তাকে আমি অনেক চেষ্টা করছিলাম বলার যে তুমি আমাকে বলো কি হয়েছে। আমি একটা পুরুষ যখন একটা পরকীয়ায় জড়ায় তখন তার কাছে সেই নারীটাই ভালো থাকে। ঠিক আছে, ঘরের বউ ভালো থাকে না। তবু আমি তাকে অনেকভাবে রিকোয়েস্ট করছিলাম, শুধু সে এটা বলছে যে আমি অনেক বড় একটা অন্যায় করছি, ভুল করছি। ঠিক আছে, আমি বলছি তুমি অন্যায় করছো, ভুল করছো, সেটা আমাকে তুমি খুলে বলো। প্রয়োজনে আমি সেই নারীর পা ধরে মাপ চাবো, বোন আমার স্বামী অন্যায় করছে, তুমি আমার স্বামীকে মাপ করে দাও। যা হবার হয়েছে, তোমাদের ভিতরে কি হয়েছে তা তো আর আমি জানি না। আমার স্বামীকে তুমি মাফ করে দাও, আমার সংসারটা তুমি ভেঙো না। আমার স্বামীকে এভাবে পর্যন্ত আমি অনুরোধ করছি, তবু সে আমাকে বলে নাই যে আসলে সে কী করছে। তারপরে আপনার যা হয়, এখন পর্যন্তই সাথী, মিলন, সুমন তাদেরকে হেল্প করতেছে। তারা আগে জানতো না, আমি মানতাম। যখন আমি টিকটকে ঢুকছি, তাদের আইডিগুলোতে আমি ঢুকছি, ঢোকার পরে আমি তাদেরকে লাইক কমেন্ট করছি, তারা আমাকে লাইক কমেন্ট করছে, তাদেরকে আমি বলার চেষ্টা করছি। তারপরে আমি একটা ভয়েস ভিডিও ছাড়ছিলাম, সেখানে আমি সাথীকে নিয়েও কথা বলছিলাম। সাথী তখন আমার ইনবক্সে ঢুকে একটা মেসেজ দিয়ে সে আমাকে ব্লক করে দিছে যে আপু দেখেন আপনি যা বলতেছেন সব মিথ্যে, আমি জানতাম না, আমার ফ্যামিলির কেউই জানতো না যে রুবিনা, আমরা জানতাম যে রুবিনা আর শাকিল স্বামী স্ত্রী। ঠিক আছে, আমরা জানতাম না শাকিলের ওয়াইফ আছে। ঠিক আছে, শাকিল নাকি বলছে শাকিলের ওয়াইফ নাই, শাকিলের ওয়াইফের সাথে তার আরও 3 বছর আগে ছাড়াছাড়ি হয়ে গেছে। এখনো আপনার সাথে ঘুমায় সে? অথচ এখনও আমার সাথে সে ঘুমাইলে কি হবে, এখন তো আর তার সাথে আমার কোনো শারীরিক বা স্বামী স্ত্রীর যে একটা সম্পর্ক, একটা ভালোবাসা, কোনোটাই নাই। কিভাবে থাকবে ভাইয়া? সেই মহিলা তাকে রাত্রের 1টা নাই, 2টা নাই, 3টা নাই, 4টা নাই, সে সারা রাত্র ফোন দেয়। ঠিক আছে, সে সারাদিন তো কথা বলেই, রাত্রেবেলা ওই মহিলার একা দোষ দিয়ে তো আর হবে না, আমার স্বামীরও দোষ আছে। আর আমি ব্যর্থ হয়ে গেছি, আমি তাকে ফিরাইতে পারিনি। ঠিক আছে, ওই মহিলা মনে করেন, ওই মহিলাকে বলছে সে আমার বাসায় খায় না, অথচ 3 বেলা সে আমার বাসায় খায়। সে আমাকে পছন্দ করে না, সে আমাকে ধরে না, ছোঁয় না। ঠিক আছে, কিন্তু আমি যে রান্না করি সেই রান্নাটা সে খাচ্ছে 3 বেলা। সে জানে আমি সেটাই রান্না করি, সেটা 3 বেলা সে খাচ্ছে। অথচ সেই মহিলাকে সে বলে সে হোটেলে খায়, সে বাসায় খায় না, সে বাসায় বাজার করে না। সে আমার সাথে অনেক নোংরা ব্যবহার করতেছে, যেটা আমি স্বইচ্ছায় চলে যাই। ঠিক আছে, আপনি আছেন কেন? ঠিক আছে, আমি আছি এখন পর্যন্তই। আমি চাইছিলাম যে আমি তার সাথে সংসার করব, কিন্তু এখন আমি আর চাই না তার সাথে। কেন করবেন চিন্তা করছেন? সে আপনাকে রেখে আরেকজনের সঙ্গে ঘর সংসার করতেছে, আপনাকে এত বকাঝকা করে, তারপরেও আমি চাইছিলাম আমার 6 বছরের সংসারটা নষ্ট হয়ে যাক, তা আমি চাই নাই। আমার 6 বছর প্লাস আপনার 7 বছর রানিং চলতেছে। মার্চের 31 তারিখে আমার 6 বছর শেষ হয়ে এটা 2 মাস চলতেছে রানিংয়ে, 7 বছর সংসার। তাকে আমি ভালোবাসছি, আমার একটা সংসারের যে একটা মায়া, এই জিনিসটা আসছিল, এই জিনিসটা ভেবে আমি আঁকড়ে পড়েছিলাম যে দেখি সে ফিরে কিনা। ঠিক আছে, তা আমার ধৈর্যটাকে সে আমার দুর্বলতা বানাইছে।
ঠিক আছে, আমি ধরছিলাম বিদায় সে আমার দুর্বলতা বানাইছে এটাকে। ঠিক আছে বোন, আল্লাহ আপনার ভালো রাখুক। তারপরে আর আপনার কিছু বলার আছে? শেষ করবো আমরা এখন। আরও কিছু বলার আছে। সেই নারী বাড়িতে যখন সে যায়, সাথী মিলন তার ভাইগনা সুমনকে নিয়ে, সেখানে যাওয়ার পরেও তো মনে করেন সাথী দেখছে, সব কিছু দেখার পরে নাকি সাথী বুঝাইছিল, তবু সে বুঝে নাই। কিন্তু আমি সাথীর সাথে কন্ট্যাক্ট করতে চাইছিলাম, কন্ট্যাক্ট করতে পারি নাই। যদি এটা সাথী দেখে, আমি সাথীর উদ্দেশ্যে বলবো যে এখনও তুমি তাদেরকে হেল্প করো, তার কারণ কি? তোমরা গ্রুপে কথা বলো। আমি নিজের চোখে দেখছি, আমি একদিন ফোন রিসিভ করছি, সাথে মিলন তার ভাগনা, ঠিক আছে? অন্য একজন কি করতেছে সেটা নিয়ে আপনার মাথা ব্যথা কেন? আপনার মাথা ব্যথা হওয়া উচিত আপনার জামাইরে নিয়ে। মানে তারা গ্রুপে কথা বলে, বলুক, মানে ওটা আপনার কি? মানে আমার স্বামীর সাথে তারা গ্রুপে কথা বলে, ওই নারীর সাথে তারা আপনি আপনার জড়িত। স্বামীর সাথে ম্যাক্সিমাম বলতে পারেন যে তুমি এটা বলো না। অন্য একজন কি বলতেছে এটা নিয়ে তো আপনি কথা বলতে পারেন না। এখন কিন্তু তারা তো তাকে সম্পূর্ণ হেল্প করতেছে, তার বাসায় এসে। হেল্প করতেছে একজন চাওয়ার পরে। আগে চাওয়াটা থামান, নিজের ঘর সামলান, তারপরে কি আরেকজনের গল আমি সামলান। সামলাবো কিভাবে? এখানে তো সামলানোর মতো যদি কিছুই কিছু নাই, সামলানোর না থাকে তাহলে এর মধ্যে আপনি জানেন থাকবেন কি থাকবেন না। ঠিক আছে? এখন আমি চাইছিলাম সে আমাকে সসম্মান মতো আমার সব কিছু বুঝে আপনি চলে যান আমাকে তাহলে। দিয়ে দিবে। ও ও ও ঠিক পাঠাবে আছে? কেন? সে আমাকে দিতেছে না। আপনি দিয়ে দেন। আমি কি করব সেটা আমার জানা নাই, ঠিক আছে? আমি এখানে আসছিলাম আপনাকে বলার জন্য, আমি শুনলাম এবং আমি এটাতে ঠিক আছে? আমি আসলে খুব বেশি অবাক হই নাই। খুব বেশি অবাক হই নাই এই কারণে যে টিকটক এই অ্যাপসটা অনেক বেশি কমপ্লিকেটেড লাগে আমার কাছে। আমার কাছে মনে হয় যে এ তো 100% ফেক। মানুষ ফিল্টার দিয়ে চেহারা সাদা করে, ফিল্টার দিয়ে চেহারা সুন্দর করে, একজন আরেকজনের গলায় কথা বলে, নিজের গলায় না, আরেকজনের গানে নাচে, আরেকজনের নাচ নকল করে। 100% ফেক একটা জায়গা টিকটক। সো ওইখানটায় কাউকে রিয়েলিটিতে নিজের জীবনে ঢুকানো, এটা খুব অবুঝের মতো কাজ। তো ভাইয়া সে যে অন্যায়টা আমার সাথে করছে সেটা মেনে নেওয়ার মতো না, তো নিয়েন না, মেনে নিয়েছিলাম। আমি চেষ্টা করছিলাম যে সে ফিরে আসুক, কিন্তু সে ফিরে আসে নাই। কেন ফিরে আসে নাই আমি জানি না। সে আপনার সাথেই আছে, আপনার ঘরেই থাকে। সে আমার সাথে